প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। ধন্যবাদ। তোমরা কে কোথা থেকে যুক্ত হচ্ছ, কে কোথা থেকে যুক্ত হয়েছো? আচ্ছা, আমরা আজকে ন্যারেশন নিয়ে আলোচনা করতে চাই। আমরা ন্যারেশনের আলোচনা শুরু থেকেই শুরু করব, যদিও এই টপিকটা তোমরা জানো। তো আমরা জানি আসলে ন্যারেশন হচ্ছে দুই প্রকার, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। তো আমরা সাধারণত ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করে থাকি। এখানে টেন্স, পার্সন, নাম্বারের পরিবর্তন হয় এবং কিছু শব্দের পরিবর্তন আসে। যেমন কামাল বলে যে আমি আমার দেশকে ভালোবাসি। তাহলে আমরা যদি পার্সনের চেঞ্জ করি, আমরা যদি ইনডিরেক্ট করতে চাই, আমি বলতে আসলে কামাল, কামালের প্রোনাউন হলো হি। আমি আমার দেশকে হচ্ছে ভালোবাসি, এটা হবে সে তার দেশকে ভালোবাসে। আর এখানে যেহেতু প্রেজেন্ট আছে, এজন্য টেন্সে চেঞ্জ হয়নি। তো দেখো আমরা কি কি চেঞ্জ করি। আমরা তো জানি যে আমরা রিপোর্টেড স্পিচের পার্সন চেঞ্জ করে থাকি, একটু আগেও দেখলাম। আমরা টেন্সের পরিবর্তন করে থাকি, রিপোর্টিং ভার্বের পরিবর্তন করে থাকি। আর কিছু নির্দিষ্ট ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো থাকলে এগুলো আমরা ন্যারেশনের ক্ষেত্রে ইনডিরেক্ট করতে গেলে পরিবর্তন করে থাকি। যেমন নাও থাকলে দেন হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, তাই না? আচ্ছা, তো দেখো আমরা এরপরে পার্সনের পরিবর্তনের বিষয়ে আমরা যদি আবারও বলি, যে যেমন সে বলে আমি, আমি বলতে তো সে, তাই না? আমরা পার্সনের পরিবর্তন করে থাকি। আমরা টেন্সের পরিবর্তন করি, কিন্তু টেন্স তো আসলে যদি প্রেজেন্ট থাকে বা ফিউচার থাকে তাহলে টেন্সের কিন্তু চেঞ্জ হয় না। আর আমরা জানি সেইড টু থাকলে টোল্ড হয় বা সেজ টু থাকলে টেলস হয়। ওকে, তো দেখো এখানে ইনডিরেক্ট ন্যারেশন থেকে আমরা ডিরেক্ট ন্যারেশন এর ব্যবহারটা খুব কম দেখি। মূলত ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আসে। তো যাই হোক, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে প্রেজেন্ট থাকলে পাস্ট হয় বলা যায়। এটা তোমরা জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। তার মানে বলা যেতে পারে যে প্রেজেন্ট থাকলে পাস্ট হয়, এই যে প্রেজেন্ট থাকলে পাস্ট, এটা বলা যেতে পারে। আর পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। ওকে, আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে আমরা জানি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ক্লিয়ার? আচ্ছা, তো দেখো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট। তো এখানে হচ্ছে নাও থাকলে দেন হয়, হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, দেশ থাকলে দোষ হবে, কাম থাকলে আমরা গো দিয়ে থাকি, দাস থাকলে সো দিয়ে থাকি। এগুলো আমাদের জানা, তারপর একবার আলোচনা করে যাচ্ছি। বিফোর থাকলে এগো, টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে। আমরা জানি ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়। একইভাবে লাস্ট উইক, লাস্ট মান্থ বা নেক্সট মান্থ, এগুলো থাকলে আমরা এই ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি। তো এগুলো আমাদের জানা। তো আমরা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে আসলে কি করে থাকি। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা জানি যে দুইটা পক্ষ যদি থাকে, তো সেই টু থাকলে আমরা টোল্ড যে ইউজ করি। তো সেক্ষেত্রে দেখো আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি, যে হি সেইড টু মি, সে আমাকে বলেছিল, আই ডু ইট। তো সেইড টু থাকলে টোল্ড হবে, হি টোল্ড মি, সে আমাকে বলেছিল দ্যাট। এখন আই বলতে তো সে, আর ডু থাকলে ডিড, অর্থাৎ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, উইল থাকলে উড, তাই তো? তো এখানে সেইড টু থাকলে টোল্ড হচ্ছে, উইল থাকলে আমরা উড দিচ্ছি, তাই না? তো এভাবে আমরা যে সেন্সগুলো করি এগুলো তোমরা সবাই পারো। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের পর আমরা ইন্ট্রোগেটিভ দেখি। ইন্ট্রোগেটিভে কি হয়, আমরা ভার্ব হিসেবে আস্টকে নিয়ে আসি, প্রশ্ন করেছিল। আর যদি সেটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা ইফ বা হোয়েদার দিই। আর যদি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন শুরু হয় তাহলে সেক্ষেত্রে ডব্লিউএস ওয়ার্ডই থাকে। এটা আমাদের জানা। তো যেমন দেখো বলছে আই সেইড টু দ্য বয়, আমি এই বালককে বললাম, ডিড ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে গিয়েছিলে? এখন সেইড টুর পরিবর্তে আস্ট, দ্য বয়, ডিড আছে। তো ডিড হলো ইন্ট্রোগেটিভ, ইন্ট্রোগেটিভ অক্সিলিয়ারি দিয়ে শুরু হলে আমরা ইফ বা হোয়েদার দিব। এখন এটা তো প্রশ্নবোধক, কিন্তু আমাকে তো বর্ণনা করতে হবে। যে কোনো বাক্য বর্ণনা করতে গেলে আমার তো আগে কি লাগে, আগে আমার অবশ্যই সাবজেক্ট দিতে হবে, তারপর ভার্ব। কিন্তু প্রশ্নবোধকে তো আগে অক্সিলিয়ারি ভার্ব আছে। তো ডিড গো মানে ওয়েন্ট, ডিড গো মানে ওয়েন্ট, এবং আমি প্রথমে সাবজেক্ট দিব, যেমন ধরো ইউ ওয়েন্ট।
তো ইউ মানে সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুসারে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউ বলতে আসলে দা বয়, তো সেই দা বয়ের প্রোনাউন হবে হি। ওয়েন্ট হলো পাস্ট ইনডিফিনিট, আমরা জানি পাস্ট ইনডিফিনিট হলে সেটা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিট থেকে কি হয়? পাস্ট পারফেক্ট। তাহলে সেটা কি হতে পারে? যে হি হ্যাড গন টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। এবার আসো, রুমা সেইড টু মি, রুমা আমাকে বলেছিল হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? এখন দেখো, রুমা সেইড টু মি বলতে আস্ট, রুমা আমাকে জিজ্ঞেস করেছিল। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? এখন ডব্লিউএস ওয়ার্ড থাকলে তো ডব্লিউএস ওয়ার্ডই হবে, ঠিক আছে। এখন ইজ ইউর নেম আছে, এটা তো প্রশ্নবোধক আছে, কিন্তু আমি তো বর্ণনা করতেছি। আমি যেহেতু বর্ণনা করতেছি, সুতরাং আমার আগে সাবজেক্ট পরে ভার্ব। আমার থাকবে হলো আগে ইউর নেম তারপরে ইজ। ইউর বলতে অবশ্যই আমার নাম, যেহেতু সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, সুতরাং এখানে ইউর নেম বলতে মাই নেম, আগে সাবজেক্ট, এরপর আমি ভার্ব দিব। প্রেজেন্ট থাকলে পাস্ট, তাহলে ইজ না হয়ে ইজের পরিবর্তে ওয়াজ হবে। ইজের পরিবর্তে কি হবে? ওয়াজ। তাহলে মাই নেম ওয়াজ। আচ্ছা, দেখো ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা জানি যে আসলে মূল ভার্বের পূর্বে সাধারণত শুধু টু বসে। তো এটা যদি আদেশ হয় তাহলে অর্ডার্ড হবে, উপদেশ হলে অ্যাডভাইসড হবে, প্লিজ থাকলে বা অনুরোধ থাকলে রিকোয়েস্ট হবে, এভাবে আমরা দেখে থাকি। তো এখানে আমরা জানি অর্ডার আছে, কমান্ড, অ্যাডভাইস, হ্যাঁ, প্রস্তাব দিলে হলো প্রপোজড, সেক্ষেত্রে লেটাসের ব্যবহার আমরা দেখব। হ্যাঁ, তো এখানে আমরা যদি দেখি, যদি না বোধক বাক্য হয়, মানে তামজিদ বলেছে, আমাকে বলেছে ডু নট বিট দ্য ডগ, কুকুরটাকে মেরো না। তো এখন এই সেই টুর পরিবর্তে আমি টোল্ড দিলাম, এবং নেগেটিভের ক্ষেত্রে আমরা নটটা আগে দিব, এরপরে এই ভার্বের পূর্বে একটা টু বসবে। নট টু বিট দ্য ডগ, নট টু বিট দ্য ডগ। ওকে, এরপর দেখো যে মাহমুদ সেইড টু মি, মাহমুদ আমাকে বলেছিল লেট আস প্লে টুগেদার, চলো একসাথে খেলি। তো এখন আমরা জানি এই যে লেট আস থাকলে আমরা প্রপোজড ইউজ করি। কি ইউজ করব? প্রপোজড। এখন এখানে আমরা জানি যে লেটাস যখন বলা থাকবে এবং এখানে ফার্স্ট পারসনও থাকবে, তখন লেটাস মানে উই শুড, লেটাস মানে উই শুড, এবং প্রপোজড মি দ্যাট, অবশ্যই প্রপোজড একটি ভার্ব নিয়ে আসার কারণে রিলেটিভ প্রোনাউন দ্যাট আসবে, এবং লেট আস থাকলে উই শুড হবে। এখন যদি লেট আস না থেকে লেট মি থাকে, লেট হিম থাকে, বা লেট আস বাদে অন্য কিছু থাকলেই তখন কিন্তু আমরা আর এটাকে প্রপোজড বলবো না, এবং সেক্ষেত্রে এখানে আমরা শুড না দিয়ে এবার মাইট ইউজ করব। কি ইউজ করব? যেমন লেট মি, হাসান মাহমুদ বলতেছে লেট মি, লেট মি বলতে হাসান মাহমুদের প্রোনাউন হি হবে। আর যেহেতু এখানে লেট আস থাকলে শুড আসে, বাট এখানে লেট মি বলেছে, সেক্ষেত্রে আমরা কি দিব? মাইট। কি দিব? হি মাইট গো। মাহফুজ তার ছেলেকে বলেছে গো টু স্কুল নাও, তো এটা আদেশ করেছে, আদেশ করলে কি হবে? অর্ডার্ড হিজ সন। আর আমরা জানি ভার্বের পূর্বে সাধারণত টু হবে। মাহফুজ অর্ডার্ড হিজ সন টু গো টু স্কুল। নাও থাকলে দেন, নাও থাকলে মাহফুজ অর্ডার্ড হিজ সন, কি বললাম? মাহফুজ অর্ডার্ড হিজ সন টু গো টু স্কুল দেন, টু গো টু স্কুল দেন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন দেখো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে আমরা কি করি? সাধারণত উইশ বা প্রে দেয়া হয়, তাই তো? তো উইশ এবং প্রে কখন হয়? আমরা যদি সরাসরি উদাহরণে চলে যাই, দেখো এখানে যে যদি এভাবে বলা হয় যে মে আল্লাহ সেভ দ্য অ্যাফেক্টেড পিপল, মে আল্লাহ হেল্প দ্য পোর, এরকম থাকলে আমরা প্রেইড ইউজ করি। আর যদি এরকম হয় যে মে ইউ বি হ্যাপি, বা তোমাদেরকে অনেকে ভবিষ্যতে এরকম দোয়া করবে যে তোমাদের দাম্পত্য জীবন সুখীর হোক, তাই না? এরকম দোয়া যদি কেউ করে, আমরা দোয়া করি আসলে তোমাদের দাম্পত্য জীবন সুখীর হোক, তবে বিবাহিত জীবনে আসার সুযোগ হবে হয়তো আরো অনেকের ক্ষেত্রে 5-10 বছর পরে, ঠিক আছে? এখন না, মেয়েদের ক্ষেত্রে 5 বছর বললাম, ছেলেদের ক্ষেত্রে সময় লাগবে। দেখো, দ্য মাদার সেইড টু হার সন, মা তার সন্তানকে বলছে মে ইউ বি হ্যাপি। এখন এটা তো মা হচ্ছে
উইশ করছে তোমার দাম্পত্য জীবন সুখী হোক, তুমি সুখী হও, সেক্ষেত্রে আমরা প্রেইড না দিই উইশড ইউজ করব। আর মেয়ে থাকলে তো আমরা আগেও দেখেছি, এটা মেয়ে থাকলে মেয়ের পরিবর্তে আমরা মাইট ইউজ করব। তাহলে আমার সাবজেক্ট হলো ইউ বলতে সনের ক্ষেত্রে হি, মেয়ে থাকলে মাইট বি হ্যাপি। এবং মেয়ে এবং মাইট দুইটাই মডাল ভার্ব, দুইটার ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসবে। কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। ক্লিয়ার? ওকে, দেখো এবার আমরা একটু এক্সক্লেমেটরিতে দেখি। এক্সক্লেমেটরিতে আসলে কি হয়? এই যে ধরো আছে হুররা, তো আনন্দের ব্যাপার, তো সেক্ষেত্রে হতে পারে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ। আবার অ্যালাস কষ্টের ব্যাপার, দুঃখের ব্যাপার, এক্সক্লেমড উইথ সরো। আবার এখানে হাউ হ্যাপি আই অ্যাম, তাহলে এটা হচ্ছে আনন্দের ব্যাপার, এক্সক্লেমড উইথ জয়। তো তাইলে এরকম যদি আনন্দসূচক ওয়ার্ড থাকে এটা উঠে যাবে, এই উঠে গিয়ে আমরা ইউজ করতে পারি এক্সক্লেমড উইথ জয়। হাউ হ্যাপি আই অ্যাম, এক্সক্লেমড উইথ জয়। আবার দুঃখের ব্যাপার হলে এক্সক্লেমড উইথ সরো। এরপরে বাক্যটা লিখবা, যেমন দেখো উই হ্যাভ ওন দ্য ম্যাচ, তো দ্যাট উই বলতে আসলে তারা, দে, আর পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট। এখানে কি হয়েছে? প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট। আই বলতে আসলে জাহিদের প্রোনাউন হি, প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমরা পাস্ট ইনডিফিনিট দিই, হি ওয়াজ ভেরি হ্যাপি, হি ওয়াজ ভেরি হ্যাপি। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো আমরা এই উদাহরণে যাই। বলছে শাহিন সেইড, শাহিন বলেছে হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ। এখন আসো, এখানে শাহিন বলেছিল, তো এখানে সে আশ্চর্য হয়েছে, তাহলে এক্সক্লেমড উইথ ওন্ডার, এক্সক্লেমড উইথ ওন্ডার, দ্যাট। এখন আমার সাবজেক্টকে দ্য সিনারি দিলাম, আমি দ্য সিনারি। এরপরে আমি ভার্ব দিব, তো এখানে আমার ভার্ব হলো ইজ, ভার্বকে ইজ, প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট। আর এই যে হাউ তো এক্সক্লেমেটরিতে হয়, কিন্তু এটা যদি অ্যাসার্টিভে করা হয়, আমরা যেহেতু বর্ণনা করতেছি হাউ এর পরিবর্তে আমরা সেক্ষেত্রে ভেরি দিব, তারপরে আছে বিউটিফুল। তাহলে হবে হচ্ছে শাহিন এক্সক্লেমড উইথ ওন্ডার দ্যাট দ্য সিনারি ওয়াজ ভেরি বিউটিফুল, দ্য সিনারি ওয়াজ ভেরি বিউটিফুল। আশা করি বুঝতে পারছো। এখন আসো আমরা প্যাসেজ ন্যারেশনে চলে যাই। ঠিক আছে, প্যাসেজ ন্যারেশন দেখি। তো প্যাসেজ ন্যারেশনের তো অনেকগুলো বিষয় রয়েছে। প্যাসেজ ন্যারেশনে পুরো প্যাসেজটা আগে ভালোভাবে পড়ে নিতে হয়, তাহলে এটা সলভ করতে সুবিধা হয়। ধরে নাও একটা প্যাসেজ দেয়া আছে যে আই হ্যাভ কল্ড ইউ টুডে, আমি তোমাকে আজ ডেকেছি। ওয়ার ইউ সো মাচ বিজি, তুমি কি আসলে খুব ব্যস্ত? হি সেইড, সে বলছে আই ওয়াজ বিজি উইথ সাম অফিসিয়াল ওয়ার্ডস, আমি কিছু দাপ্তরিক কাজে বা অফিসিয়াল কাজে ব্যস্ত থাকবো বা আমার থাকতে হবে। তো এখানে আছে আই ওয়াজ বিজি উইথ সাম অফিসিয়াল ওয়ার্ডস, আমি কিছু অফিসিয়াল কাজে ব্যস্ত ছিলাম। ওকে, তো তাহলে এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, আর এটা প্রেজেন্ট পারফেক্ট থাকলেও পাস্ট পারফেক্ট। ওয়ার ইউ সো মাচ বিজি, এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। তো দুটো পক্ষ, আমরা একটা দেখলাম যে হি, আর একটা আমি। তো হি টোল্ড মি, সে আমাকে বলেছে। এখন আই বলতে আসলে তো সে বলছে আমি। ওকে, এই প্রথম বাক্য বলেছে সে, তাহলে হি। তো প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, হ্যাড কল্ড মি, আমাকে বলেছিল। দ্যাট, টুডে থাকলে দ্যাট ডে, টুডে থাকলে দ্যাট ডে হবে। ওয়ার ইউ সো মাচ বিজি, তো এখানে প্রশ্ন করেছে, কে প্রশ্ন করেছে? হি আস্কড মি। তো যেহেতু অক্সিলিয়ারি ভার্ব দিয়ে প্রশ্ন হয়েছে, কি দিয়ে প্রশ্ন হয়েছে? অক্সিলিয়ারি ভার্ব, তাহলে সেক্ষেত্রে আমরা ইফ দিব। অক্সিলিয়ারি ভার্ব দিয়ে প্রশ্ন হলে কি দিব? ইফ। এবার কি বলছে? ওয়ার ইউ সো মাচ বিজি, তুমি কি খুব বেশি ব্যস্ত? এখন ইউ বলতে কে? আমাকে বলছে, আমি অবজেক্ট আই। এবার দেখো এটা কিন্তু হ্যাড বিন হয়েছে। হ্যাড বিন কিভাবে হলো একটু খেয়াল করো। ব্যাপারটা হলো গো ওয়েন্ট গন হয়, তুমি যদি ওয়েন্ট থাকতো তাহলে তুমি হ্যাড গন দিয়ে দিতে, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। একইভাবে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, এর পাস্ট পার্টিসিপল কিন্তু বিন, এর পাস্ট পার্টিসিপল কি? বিন। তো এখানে ওয়ার আছে মানে পাস্ট ইনডিফিনিট আছে, এই পাস্ট ইনডিফিনিটকে তোমার পাস্ট পারফেক্ট করতে হবে। তো তুমি ওয়েন্ট থাকলে যেমন তুমি অক্সিলারি ভার্ব হ্যাড দিতে এবং গো এন্ড গন এখানে বসাতে, তাহলে তুমি পাস্ট পারফেক্টের হ্যাড বসাও। অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারের পাস্ট পার্টিসিপল কি? বিন। তাহলে এই ওয়ার থাকার কারণে কিন্তু এটা হ্যাড বিন হয়েছে। তোমরা এটা অনেকে ভুল করো। তোমরা ন্যারেশন পারো এবং তোমাদের ন্যারেশনে
একটা ভালো মার্কস আসে, কিন্তু কিছু কিছু জায়গায় তোমাদের দুর্বলতা আছে, এটা অনেকে জানো না, একটু দেখে নিও। হ্যাঁ, এরপরে আসো যে আই রিপ্লাইড দ্যাট। হ্যাঁ, ওকে, আই রিপ্লাইড দ্যাট, আমি রিপ্লাই করেছি। আই হ্যাড বিন বিজি উইথ সাম অফিসিয়াল ওয়ার্ডস। এখানে কি হয়েছে বলছে আই ওয়াজ বিজি। তো আই ওয়াজ বিজি মানে আই হ্যাড বিন, ওই যে পাস্ট ইনডিফিনিট ওয়াজ। আবারও বললাম এম ইজ আর ওয়াজ এর পাস্ট পার্টিসিপল হলো বিন। তো পাস্ট ইনডিফিনিট থাকলে এটাকে আমি পাস্ট পারফেক্ট করতে অতিরিক্ত অক্সিলারি ভার্ব হ্যাড দিব। গো ওয়েন্ট গন যেমন দিতাম, আবারও বলছি এম ইজ আর ওয়াজ এর পাস্ট পার্টিসিপল হলো বিন। তার মানে ওয়াজ এর পাস্ট পারফেক্ট হলো হ্যাড বিন। আই রিপ্লাইড দ্যাট আই হ্যাড বিন বিজি উইথ সাম অফিসিয়াল ওয়ার্ডস। ওকে, আশা করি এটুকু বুঝছো। আসলে এখানে আমরা জানি যে যদি একই ব্যক্তি বারবার কথা বলে তাহলে অ্যাডেড দ্যাট, অলসো অ্যাডেড দ্যাট বা এগেইন টোল্ড দ্যাট এগুলো আমরা ব্যবহার করে থাকি। বা প্রশ্নের ক্ষেত্রেও যদি আবারও প্রশ্ন করে তাহলে অলসো হচ্ছে আস্কড দ্যাট বা এগেইন আস্কড দ্যাট, এটা আমরা ইউজ করে থাকি। তো যাই হোক, একই ব্যক্তি বারবার যদি বলে, দ্বিতীয়বার বলে, তৃতীয়বার বলে, এগেইন বা ফার্দার সেইড এগুলো আমরা বলে থাকি। যেমন দেখো, এই একই ব্যক্তি একজন অফিসারই অনেকগুলো কথা বলছে যে ইউ হ্যাভ সিলেক্টেড দ্য বয় ফর দ্য জব। তুমি চাকরির জন্য এই ছেলেটাকে সিলেক্ট করছো। ইউ উইল টেক হিজ রেসপন্সিবিলিটি, এবং তুমি ফ্রম নাও, এখন থেকে এর দায় দায়িত্বটা নিবে, কারণ তুমি সিলেক্ট করছো। তাহলে পরপর দুইটা কথা বলে ফেলার কারণে আমরা কিন্তু এখানে এগেইন টোল্ড দ্যাট ইউজ করছি। ওকে, পরপর একই ব্যক্তি দুইবার বক্তব্য দিয়েছে, এজন্য আমরা এগেইন টোল্ড ইউজ করছি। দেখো, আমাদের এই যে বিষয়গুলো জানা, যে স্যার থাকলে আমরা রেসপেক্টফুলি ইউজ করি, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে কি হবে, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এরপর দেখো, থ্যাঙ্কস থাকলে আমরা থ্যাঙ্কড ইউজ করি, ঠিক আছে। গুড মর্নিং, গুড ইভিনিং এগুলো থাকলে হয় উইশড, এগুলো থাকলে উইশড। ওকে, আবার গুড বাই বা বিদায় যদি জানাই তাহলে সেটা হবে বেইড, বিদায়। আবার আমরা যদি সৃষ্টিকর্তার নামে শপথ নিই তাহলে শেয়ারিং বাই আল্লাহ, ঠিক আছে। অর্থাৎ এটা সৃষ্টিকর্তার প্রতি শপথ নিলে বা সৃষ্টিকর্তার নামে যদি আমরা শপথ নিই তাহলে আমরা এটা ইউজ করি। আবার আমরা যদি কখনো ওকে দেখি বা আমরা ওই ব্যাপারটাতে অ্যাগ্রি করি তাহলে আমরা অ্যাগ্রিড ওয়ার্ডটা ইউজ করি। কি ইউজ করি? অ্যাগ্রিড, অ্যাগ্রিড দ্যাট। ওকে, তো দেখো এখানে একটা বাক্য যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যে স্যার ওয়ার্ডটা আছে, স্যার ওয়ার্ডটা তো উঠে যাবে, স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি হবে। আর বাদ বাকি যা ছিল তাই, আই থাকলে হি হচ্ছে, উইল থাকলে উড হচ্ছে, এগুলোতে সমস্যা নেই। আবার দেখো, ইয়েস থাকলে আমরা বলছি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এবং আমি যেহেতু আরেকটা বাক্য শুরু করতেছি সেটা হলো ইট ইজ মাই লস্ট ব্যাগ, এটাও আমি বর্ণনা করব। মুখস্থ রাখতে পারো যে পরের অংশ তাহলে তুমি বলবো অ্যান্ড টোল্ড দ্যাট, অ্যান্ড মুখস্থ অংশ অ্যান্ড টোল্ড দ্যাট। ওকে, ঠিক আছে। এবং বলছে ইট ইজ মাই লস্ট ব্যাগ, ইট ইজ মাই, তো যেটা হতে পারে ইট ওয়াজ ইয়োর লস্ট ব্যাগ। তো ইয়োর কেন হয়েছে? ইউ সেইড, তুমি বলেছো আমার লস্ট ব্যাগ। তো তার মানে এখানে মাই বলতে আসলে ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুসারে হয়। আবারও বলছি, ফার্স্ট পারসন থাকলে কি অনুসারে হয়? সাবজেক্ট অনুসারে হবে। ক্লিয়ার? তাহলে হবে ইট ওয়াজ মাই, হচ্ছে লস্ট ব্যাগের জায়গায় হবে ইট ইজ মাই লস্ট ব্যাগ, এর ক্ষেত্রে হবে ইট ওয়াজ ইয়োর লস্ট ব্যাগ। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট। দেখো, আমরা জানি নো থাকলে আমরা অবশ্যই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দিব। আরেকটি বাক্য যেহেতু আছে মুখস্থ বিদ্যা, অ্যান্ড টোল্ড দ্যাট। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপর আসো, এই থ্যাঙ্কস থাকলে এই সেইড টুর পরিবর্তে আর টোল্ড হবে না, তখন আমরা থ্যাঙ্কড দিয়ে দিব। আরেকটি বাক্যকে যদি সংযুক্ত করো তাহলে হবে অ্যান্ড টোল্ড দ্যাট। তো এখানে অ্যান্ড টোল্ড দ্যাটের পরে এই অংশটা ইউ বলতে আসলে আমাকে বলা হচ্ছে, সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুসারে হয়, সুতরাং এখানে আই হবে, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট। তাহলে থ্যাঙ্কস থাকলে থ্যাঙ্কড, থ্যাঙ্কস থাকলে কি? আচ্ছা, গুড মর্নিং, গুড ইভিনিং এগুলো থাকলে আমরা উইশড ইউজ করব। তো এখানে হি উইশড দেখতে পাচ্ছি সেই টুর পরিবর্তে, তো এরপর অবজেক্ট দিতে হবে ইউ, গুড মর্নিং। এরপরেই যেহেতু কোশ্চেন করেছে তাহলে অ্যান্ড আস্কড,
এই যে প্রশ্ন করেছে, তাহলে এখানে আমরা কি করলাম, অ্যান্ড আস্ট দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। দেখো যদি বিদায় বলা হয় তাহলে আমরা আসলে বেইড ইউজ করি, তো সেইড টুর পরিবর্তে তখন হবে বেইড, হি বেইড মি গুড বাই। তো এবং সে আরেকটু কথা বলেছে, অ্যান্ড টোল্ড দিয়ে দিতে পারো। আর ভার্বের পূর্বে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বের পূর্বে জাস্ট টু বসবে, অ্যান্ড টোল্ড টু মিট হিম দ্য নেক্সট ডে। ওকে, দেখো হি সেইড টু মি, সে আমাকে বলেছিল, বাই আল্লাহ, আল্লাহর নামে শপথ নিয়ে। তো আমরা তো জানি যে এটা এরকম থাকলে আমরা শেয়ারিং বাই আল্লাহ দিব। এরপরে হি টোল্ড মি, আই থাকলে হি, উইল থাকলে উড, যা আছে তাই। তো সুতরাং এখানে বাই আল্লাহ, আল্লাহর নামে শপথ নিয়ে, হ্যাঁ, সৃষ্টিকর্তার নামে শপথ নিয়ে, এভাবে হতে পারে। আমরা জানি ওকে থাকলে কি দিব, অ্যাগ্রিড। ওকে ওয়ার্ডটা কিন্তু আর দিব না, এর পরিবর্তে আমরা বলতে পারি অ্যাগ্রিড। বর্ণনা করার ক্ষেত্রে এটা হয়, একজন বলল যে ওকে আই ক্যান ডু ইট, আমরা এবার বলতে পারি যে সে আমার সাথে একমত হয়েছিল। একমত হয়েছিল মানে কি, অ্যাগ্রিড। আমি তো এটা বর্ণনা করতেছি, তাই না? ওকে, আচ্ছা, ঠিক আছে। নেক্সট, দেখো আমরা জানি যে আসলে যদি সম্বোধন করা হয়, ফাদার, মাদার, ফ্রেন্ড, এভাবে যদি সম্বোধন করা হয় তাহলে আমরা অ্যাড্রেসিং অ্যাজ ইউজ করি। কি ইউজ করব, অ্যাড্রেসিং অ্যাজ। তো দেখো এখানে আমরা যদি উদাহরণ দেখি, যে হি সেইড টু মি, সে আমাকে বলছে, বন্ধু আমাকে পড়ার জন্য হচ্ছে এই বইটা দাও। তাহলে আমাকে বলেছে অ্যাড্রেসিং মি অ্যাজ কি হিসেবে, বন্ধু হিসেবে। এই যে অ্যাড্রেসিং ইউজ করছি বন্ধু হিসেবে, সে আমাকে বলেছে। এখন যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্বের পূর্বে জাস্ট কি বসবে, টু বসবে। ক্লিয়ার? আচ্ছা, ওকে। এখন এই যে বিষয়টা হচ্ছে যে ইনভার্টেডের মধ্যে অনেক সময় সাবজেক্ট লুকায়িত থাকে, ওই প্যাসেজ আর কোথাও থাকে না, শুধু ইনভার্টেডের মধ্যে থাকে। যেমন দেখো মিশু, এই মিশু কিন্তু অবজেক্ট। হি আস্ট, প্রশ্ন করেছে বলে আস্ট, হি আস্ট মিশু। হয়ার থাকলে হয়ারই হবে। আর ইউ গোয়িং, ইউ বলতে আসলে সে, কারণ কি এখানে মিতুকে বলা হচ্ছে, মিশুকে বলা হচ্ছে। তো ধরে নেওয়া যেতে পারে মিশু মেয়ে। অবশ্য মিশু নামে ছেলেও আছে, আবার মেয়েও আছে, তাই না? তোমাদের পরিচিত অনেকেই দেখবা যে মিশু ছেলে মেয়ে দুটাই আছে। তো তুমি এখানে যেহেতু হি আছে, মিশুকে মেয়েই ধরো। ঠিক আছে, আচ্ছা। সি, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। ওকে, এই বিষয়টা একটু খেয়াল করো, অনেকে হয়তো এটা ভুলে গেছো। এরপরে আসো যে আসলে কিছু কিছু বাক্য আছে যে আমরা আশ্চর্য হই। ধরে নাও যে তোমাদের মধ্যে থেকে একজন কেউ বলল যে স্যার আমি বিবাহিত। বিশেষ করে কোনো ছেলে বলল, মেয়ে তো হতেই পারে, মেয়েদের বাংলাদেশের প্রেক্ষাপটে এইচএসসিতে থাকা অবস্থায় অনেকেরই বিয়ে শাদী হয়ে যায়, কিন্তু ছেলেদের ক্ষেত্রে রেয়ার। তো তখন আমি বললাম যে তুমি বিবাহিত। আমি কিন্তু কি কথাটা উল্লেখ করি নাই, বাট আমি যে আশ্চর্য হয়েছি আসলে তোমার কথা শুনে, কারণ আমি ধরেই নিয়েছি এইচএসসি পড়ুয়া একটা ছেলে, সে বিবাহিত হওয়ার কথা না। তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এটা আশ্চর্য হওয়ার বিষয়, মানে হা বোধক বাক্যের স্ট্রাকচার কিন্তু শেষে জিজ্ঞাসা আছে। তার মানে এটা আশ্চর্য হয়েছে যে তুমি বিবাহিত। আমি প্রশ্নের স্টাইলে বলি নাই যে তুমি কি বিবাহিত, আমি এভাবে বলি নাই, বাট আমার কথা টিউনের মধ্যেই চলে আসতেছে যে তুমি কি বিবাহিত, মানে কিন্তু আমি সরাসরি বলতেছি না, আমি বললাম তুমি বিবাহিত। হাবোধক বাক্য, কিন্তু এই জিজ্ঞাসা ওই জন্যই হচ্ছে যে আমি আশ্চর্য হয়েছি। তো এরকম যদি হাবোধক স্ট্রাকচারের শেষে জিজ্ঞাসা হয় তাহলে বুঝতে হবে আশ্চর্য হয়েছে, বিং সারপ্রাইজড, বিং, এবং এটা প্রশ্ন করা বোঝাবে হি আস্কড মি, এবং এটাকে আমরা অক্সিলারি ইয়ে ধরে নিব যে ইফ বা ওয়েদার দিব, এরপর আমরা বাকি অংশ করে ফেলতে পারি। ঠিক আছে? তাহলে এরকম হাবোধক স্ট্রাকচারে জিজ্ঞাসা হলে এটা হবে বিং সারপ্রাইজড। দেখো একটা প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি। তো প্যাসেজে আসলে বোঝা যাচ্ছে যে একাধিক পক্ষ আছে। তো এখানে আমরা জানি আই বলতে আসলে সে বলেছিল আমি বলতে জেরি নামে ছেলেটা বলছিল। এটা এ মাদার ইন দ্য ম্যান ভেলে, এটা তোমরা অনেকে পড়েছো, তোমাদের ফার্স্ট পেপার বইয়ে আছে। তো এখানে ক্যান থাকলে আমরা জানি কুড হবে, কুডের পরও ভার্বের বেস ফ্রম, টুডে থাকলে দ্যাট ডে হবে, হ্যাঁ। এবং এখানে আই শ্যাল কাম হেয়ার, আই শ্যাল কাম এগেইন টুমরো আছে।
তো আই বলতে হি, উইল থাকলে উড, কাম এগেইন, হ্যাঁ। আর টুমরো থাকলে আমরা জানি দ্য নেক্সট ডে হয়। এখন এই একই ব্যক্তি আবারও বলছে আই অলওয়েজ কিপ মাই ওয়ার্ডস, আমি আমার কথা সব সময় রাখি। তাহলে এটা অলসো সেইড বা ফার্দার সেইড হবে, ফার্দার সেইড। সে আবার বলেছে, আই বলতে হি, অলওয়েজ থাকলে অলওয়েজ, কিপ আছে এর পাস্ট হলো কেপ্ট দাও। অবশ্যই এটা চিরন্তন সত্য হিসেবে, অভ্যাসগত ঘটনা হিসেবে কেউ কেউ এটা প্রেজেন্ট রাখার কথা বলতে পারে, তবে এটা কেপ্ট দিও। আমি সবসময় আমার কথা রাখি, কিপের পাস্ট হলো কেপ্ট, হ্যাঁ। কিপ না দিলেও চলবে। মাই ওয়ার্ডস বলতে হিজ ওয়ার্ডস, মানে সে ওয়ার্ডস বলতে এখানে কিন্তু প্রতিজ্ঞা, যে আমি আমার কথা রাখি। জেরি আসলেই কথা রাখতো, কথা দিয়ে কথা রাখতো। ঠিক আছে, তাহলে আমরা প্যাসেজ ন্যারেশনে প্রবেশ করতেছি আস্তে আস্তে। দেখো এখানে একটু খেয়াল করি আমরা, হাসান বলেছিল যে আমি তার সাথে সাক্ষাৎ করব এবং আই উইল এক্সপ্লেন এভরিথিং টু হিম, আমি তার কাছে সব কিছু ব্যাখ্যা করব। আই হোপ হি উইল, আমি জানি যে আসলে সে এটা সাপোর্ট করবে বা ইত্যাদি ইত্যাদি। এখানে পরের অংশ ফ্যাক না। তো দেখো আই বলতে হি, উইল থাকলে উড, মিট হিম অ্যান্ড এক্সপ্লেন এভরিথিং, আমি তার সাথে সাক্ষাৎ করব এবং সব কিছু আমি তাকে এক্সপ্লেন করব, সব কিছু আমি বোঝাবো। এরপরে কিন্তু দেন ওয়ার্ডটা নাই, কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে তুমি তো বর্ণনা করতেছো, কারো ড্রেক স্পিচকে কি করতেছো, বর্ণনা করে দিচ্ছ। তাহলে তুমি একটা দেন ওয়ার্ডটা দিতে পারো, তাহলে তোমার লেখার মান বেড়ে যাবে। দেন, তারপর হি হোপড, মানে মানে সে বলতে হাসান, আই হোপ বলতে সে, হোপ থাকলে হোপড দ্যাট হি, উইল থাকলে উড, হি উড ডট ডট। তো যাই হোক, আশা করি বুঝতে পারছো, এখানে এভাবে দেওয়া যেতে পারে। দেখো ইমরান সেইড টু পপি, ইমরান পপিকে বলেছে মাই ফাদার ইজ এ ফ্রিডম ফাইটার, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। হি ফট ব্রেভলি ইন দ্য ব্যাটল, ইন দ্য হচ্ছে ব্যাটল ফিল্ড, সে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেছে বা স্বাধীনতার যুদ্ধে যুদ্ধ করেছে। হি ইজ স্টিল ব্রেভ টু ফাইট এগেনস্ট অল দ্য অডস, এখনো পর্যন্ত সে অন্যায়ের বিরুদ্ধে যে কোনো সংগ্রামে সে যেতে প্রস্তুত। তো দেখো ইমরান যে পপিকে বলেছে যে হিজ ফাদার ইজ এর পরিবর্তে কি হয়েছে, ওয়াজ এ ফ্রিডম ফাইটার, অ্যান্ড পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, হ্যাড ফট ব্রেভলি ইন দ্য ব্যাটল ফিল্ড। এখন একই ব্যক্তি আবারও যদি বলে যে সে আরও বলেছে যে হি ফার্দার সেইড, সে আবারও বলেছে যে হি ওয়াজ স্টিল ব্রেভ, তার এখনও সাহস আছে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। তাহলে একই ব্যক্তির একাধিক কথা থাকলে আমরা এক্ষেত্রে অলসো সেইড বা অলসো টোল্ড বা ফার্দার আস্ট বা ফার্দার টোল্ড এগুলো আমরা দিতে পারি। ঠিক আছে, আচ্ছা তোমরা পারবে আশা করি। দেখো এখানে হলো ডিফারেন্ট কাইন্ডস অফ সেন্টেন্স আমরা যে ইউজ করে থাকি, সেখানে কখনো কখনো একটু পরিবর্তন আনতে হয়। কেমন, আই ডু নট নো দ্য ওয়ে, আমি পথটা চিনি না। তা এখন সে এটা বলেছিল হি ডিড নট নো দ্য ওয়ে, কিন্তু এবার কিন্তু আগে হা বোধক ছিল, এবার হয়ে গেছে প্রশ্নবোধক। তো প্রশ্নবোধক হলে অ্যান্ড আস্ট দিতে হবে। কি দিতে হবে, অ্যান্ড আস্ট। তাকে জিজ্ঞেস করছে, অ্যান্ড আস্ট হার, তাকে জিজ্ঞেস করছে। ডু ইউ, ডু ইউ, ইউ বলতে আসলে সে, মেয়েটা। আর প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি হবে, পাস্ট ইনডিফিনিট। আমরা কেন ওয়েদার দিলাম বা ইফ দিতে পারতাম, অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন হলে সেক্ষেত্রে আমরা অবশ্যই ইফ বা ওয়েদার দিয়ে থাকি। দেখো টিচার স্টুডেন্টকে বলেছে বা টিচার তাকে বলেছে তুমি দিন দিন ইমপ্রুভ করতেছো, তুমি আমার কথা শুনো, তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, তুমি যদি ভালো করতে চাও তাহলে তুমি আরো পরিশ্রম করো, আরো ভালো কিছু করতে পারবে। তো এখানে একটা বাক্য চলতেছিল স্বাভাবিকভাবে হাবোধক বাক্য, এখানে উপদেশ দিয়েছে, এজন্য অ্যান্ড অ্যাডভাইজড হিম। আর আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের পূর্বে টু হবে, ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের পূর্বে কি হবে, টু হবে। তাহলে হবে টু লিসেন টু হিম কেয়ারফুলি, টু লিসেন টু হিম কেয়ারফুলি, দ্যাট হি হ্যাড ডট ডট ডট। দেখো আমরা যদি একাধিক বাক্য দেখি এবং সেক্ষেত্রে যদি কারণ বোঝাই, তাহলে আমরা এটা কি মানে কিভাবে সমাধান করতে পারি। দেখো বলছে আমি আগামীকাল আসবো না কারণ আমি অসুস্থ, কিন্তু আমরা অনেক সময় কারণ বলি না, আমরা বলি আমি আগামীকাল আসবো না, আমি অসুস্থ।
এখন তুমি যখন বর্ণনা করতেছো তখন হয়তো তুমি এভাবে বলবে যে সে বলেছিল যে সে আগামীকাল আসবে না, টুমরো থাকলে দা নেক্সট ডে। কারণ এবার তুমি একটু বলে দিলে, কারণ বোঝাতে অ্যাজ, কারণ অ্যাজ হলো কারণ অর্থে আসছে, অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ। আশা করি বুঝতে পারছো এখানে কিন্তু কারণ অর্থে কি এখানে অ্যাজ আসছে। তো এখানে আমরা আরেকটা বিষয় জানি ইম্পারেটিভে, যে প্লিজ থাকলে রিকোয়েস্ট বা রিকোয়েস্টেড হয়। তো এটা যেহেতু অতীত, এজন্য প্লিজ থাকলে আমরা কি দিব, রিকোয়েস্টেড। প্লিজ ওয়ার্ডটা কিন্তু উঠে যাবে, উঠে গিয়ে কি হবে, রিকোয়েস্টেড হবে। তো তোমরা এটা দেখো, রিকোয়েস্টেড দ্য ডক্টর। এখানে হ্যাঁ বোধক, এখানে ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে ইম্পারেটিভের পূর্বে টু বসবে। কি বসবে, টু সেভ মাই ডটার বলতে এখানে হিজ ডটার। দেখো এখানে অফার করার ক্ষেত্রে আসলে আমরা অনেক ক্ষেত্রে প্রশ্নের মতো করে ফেলি, যে শ্যাল আই ব্রিং ইউ সাম টি, বলছে আমি কি তোমার জন্য কোনো চা আনতে পারি, বা আমি চা খাওয়াতে পারি তোমাকে। এই যে আমি কিন্তু তাকে আসলে প্রশ্ন করতেছি না, একরকম অফার করতেছি। ঠিক আছে, অফার বলতে আসলে প্রস্তাব দেয়া এখানে, যে আমি আসলে তোমাকে কি এক কাপ চা খাওয়াতে পারি। তো এরকম যদি কোশ্চেন হয় সেক্ষেত্রে আস্কড না দিয়ে তুমি বলতে পারো অফার্ড। এরপরে ভার্বের সাথে তুমি ভার্বের পূর্বে টু দিতে পারো, হি অফার টু ব্রিং মি সাম টি, টু ব্রিং মি আমার জন্য, হি অফার্ড সে অফার করেছিল, টু ব্রিং মি সাম টি। ওকে, আশা করি বুঝছো। দেখো সরি থাকলে অ্যাপোলোজাইজড হয়, সরি থাকলে কি হয়, অ্যাপোলোজাইজড হয়। তো সরি স্যার আছে, তাহলে সেক্ষেত্রে অ্যাপোলোজাইজড রেসপেক্টফুলি হতে পারে বা অ্যাপোলোজাইজড হতে পারে। মনে রাখবো আমরা, সরি থাকলে অ্যাপোলোজাইজ। ওহ আই সি, এ ধরনের কিছু ওয়ার্ড আছে যেগুলো থাকলে আমাদের বুঝতে হবে যে এটা আশ্চর্য হয়েছে। রানা সেইড টু হাসান, রানা হাসানকে বলছে যে হি ইজ দ্য এমডি অফ দ্য কোম্পানি। মানে ধরে নাও তুমি কাউকে ভাবছো সে খুবই গরিব মানুষ, এখন তুমি ওই কোম্পানিতে ঘুরতে গেছো বা ভাইবা দিতে গেছো বা গেছো, তুমি জানছো যে এই কোম্পানির মালিক বা ম্যানেজিং ডিরেক্টর সেই লোকটা, কিন্তু তুমি তাকে গরিব মানুষ হিসেবে জানতে। তখন সে মানে তুমি হয়তো বলতে পারো যে ও আইসি, ও তুমি এটার মালিক বা তুমি এটার ম্যানেজিং ডিরেক্টর। তার মানে বিষয়টা হচ্ছে তুমি এক্সপ্রেসিং সারপ্রাইজ, এই ও আইসি উঠে যাবে, এসে তুমি যে আশ্চর্য হয়েছো এজন্য লিখবে এক্সপ্রেসিং সারপ্রাইজ, এক্সপ্রেসিং সারপ্রাইজ। রানা সেই টু হাসান, রানা হাসানকে বলছে দ্যাট হি ওয়াজ দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি ডট ডট ডট। আশা করি বুঝতে পারছো। দেখো হোয়াই থাকলে আমরা আসলে ওয়ান্টেড টু নো ইউজ করতে পারি। কেমন দেখো, হোয়াই দিয়ে কিন্তু পুরোপুরি বাক্য নেই। হ্যাঁ, বলছে হোয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে। তো প্রশ্ন করেছে আস্কড, হোয়েন উইল ইউ বলতে সে, হি উড কাম। এখন উত্তরে বলেছে 9টা, এখন এই উত্তরে 9টা কিন্তু পুরোপুরি বলা নেই, শুধু জাস্ট সরাসরি বলছে। তোমাকে তো বাক্য তৈরি করে দিতে হবে, কারণ তুমি এখন বর্ণনা করতেছো, ইনডাইরেক্ট করতেছো। তো সেক্ষেত্রে কি হলো, দ্য সন রিপ্লাইড দ্যাট, সে রিপ্লাই করেছে যে হচ্ছে আমি 9টায় আসবো। তো সাবজেক্ট কে, সাবজেক্ট হলো হি, সাবজেক্ট কে, হি। তো ওকে ফাইন, আমরা দেখছি যে হি হলো সাবজেক্ট। এর আগে ছিল উইল, উইলকে আমরা উড করলাম। এর আগে ছিল কাম, আমরা কাম দিলাম। এটুকু আমরা ধার করে নিয়ে আসছি এখান থেকে, এই যে হি উড কাম। কিন্তু এখানে তো ছিল শুধু 9 AM, কিন্তু আমি যেহেতু বর্ণনা করতেছি আগের বাক্য থেকে আমি হি উড কাম এটা ধার করে আনছি, এই অংশটুকু আবার নিয়ে আসছি। এরপর বললাম অ্যাট 9 AM। এখন দেখো হোয়াই কথাটা যদি একটা ওয়ার্ডে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে মুখস্থ বিদ্যা আনতে পারি ওয়ান্টেড টু নো, ওয়ান্টেড টু নো দ্য রিজন, ওয়ান্টেড টু নো দ্য রিজন। হোয়াই কথাটা উঠে যাবে এবং আমরা ইউজ করতে পারি ওয়ান্টেড টু নো দ্য রিজন। বুঝছো নিশ্চয়ই? আচ্ছা ঠিক আছে। দেখো আমরা অনেক সময় বলি যে ইয়েস স্যার, হ্যাঁ স্যার, জি স্যার, হ্যাঁ তাই তো স্যার, জি স্যার, ইয়েস স্যার। মানে কেউ কেউ আছে ইয়েস স্যার জি স্যার ছাড়া আর বলতেই পারে না। ঠিক আছে, তো এই যারা এভাবে বলে বা কোনো কোনো ক্ষেত্রে আমাদেরও বলতে হয় অলরাইট স্যার বা জি স্যার, হ্যাঁ স্যার, ইয়েস স্যার, হ্যাঁ আপনিই ঠিক স্যার, জি স্যার, আপনি যা বলবেন স্যার, এরকম আর কি। তো সেক্ষেত্রে আমরা আসলে
এই অল রাইট স্যার বা এ ধরনের ওয়ার্ড থাকলে আমরা অ্যাগ্রিড ওয়ার্ডটা ইউজ করি। স্যারের পরিবর্তে আমরা রেসপেক্টফুলি দিতে পারি, অ্যাগ্রিড অ্যান্ড রেসপেক্টফুলি অ্যাডেড। তো তারপরে যে বাক্যটা বলেছে সেটা আমরা যোগ করে দিতে পারি। ঠিক আছে, আশা করি বুঝছো, এটা খেয়াল রাখবো। তো স্যার থাকলে আমরা আসলে সাধারণভাবে কথা বললে টোল্ড ইউজ করতে পারি, কিন্তু স্যারের পরিবর্তে আমরা রেসপেক্টফুলি দিতে পারি। কি দিতে পারি? রেসপেক্টফুলি দেওয়া উচিত, স্যার ওয়ার্ডটা দেওয়ার দরকার নেই। দেখো, ওই যে আমরা বলছিলাম যে যদি কাউকে সম্বোধন করা হয়, যেমন বলছে বন্ধু তুমি কি ক্ষুধার্ত, তো অ্যাড্রেসিং বন্ধুদেরকে বলছে দেম অ্যাজ ফ্রেন্ডস। হ্যাঁ, তো সম্বোধন করলে আমরা এর আগেও শিখে আসছি, আমরা সেক্ষেত্রে অ্যাড্রেসিং ইউজ করে থাকি। আমরা আজকে একটি প্র্যাকটিস করব। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকেম শকড, উনি শকড হয়েছিল টু সি দ্য সাফারিংস অফ এ ওমেন। এই গল্প তোমরা জানো, একজন মহিলার দুঃখ দুর্দশা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই কষ্ট পেয়েছিলেন, শকড হয়েছিলেন। তো ওই মহিলাকে জিজ্ঞেস করতেছে, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? এবার ওমেন বলতেছে, ওমেন সেইড আই লিভ ইন এ পোর হার্ট, আমি একটা খুব ছোট্ট একটা ঘরে থাকি, সাউথ টু দ্য এন্ড অফ দিস সাউথ এন্ড টু দিস টাউন, এই শহরের একদম দক্ষিণে। তো বলছে আই এম হাংরি বাট দেয়ার ইজ নো ফুড ইন মাই হাউস, বলছে আমি ক্ষুধার্ত কিন্তু আমার বাসায় কোনো খাবার নেই। এরপরে বলছে উইল ইউ গিভ মি সামথিং টু ইট, বলছে আপনি কি আমাকে কিছু খেতে দিবেন? এটা কিন্তু বলেছে কে? এই মহিলা বলেছে। কে বলেছে? এই মহিলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু বলেছে গো ব্যাক হোম, আপনি বাসায় চলে যান। আই এম কামিং উইথ ফুড অ্যান্ড মানি, বলছে আমি অর্থ এবং খাবার নিয়ে আসতেছি ফর ইউ, আপনার জন্য। এই গল্প তো আমরা জানি। তো এখানে দেখো উত্তরটা যদি আমরা দেখি যে ওয়ান ডে, একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকাম ছিল, তাহলে বিকামের পাশ হলো বিকেম, শক টু সি দ্য সাফারিংস অফ এ ওমেন। সে যেহেতু প্রশ্ন করেছে, যে প্রশ্নটা এরকম ছিল যে এবং অ্যান্ড সেইড প্রশ্ন করেছে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। তো সেক্ষেত্রে অ্যান্ড আস্কড দিব আমরা, প্রশ্ন করেছে তো ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডব্লিউএইচ ওয়ার্ডই হবে। ইউ বলতে ওই মহিলা, তার মানে প্রোনাউন শি। লিভ প্রেজেন্ট, প্রেজেন্ট থাকলে পাস্ট। তো প্রশ্নের উত্তর দিলে আমরা রিপ্লাইড ইউজ করি। ওম্যান রিপ্লাইড করছে যে সে লিভ এর পাস্ট বলেছে আই লিভ ইন এ পোর হার্ট, আই বলতে সে, শি, লিভ প্রেজেন্ট থাকলে পাস্ট, লিভড ইন এ পোর হার্ট, সাউথ এন্ড টু দ্যাট টাউন। ওকে, এবার সে আবারও বলছে, মহিলা বলছে যে আমি হচ্ছে খুব ক্ষুধার্ত। তাহলে আবারও যদি বলে সেক্ষেত্রে আমরা এগেইন সেইড বলে থাকি। আমি বলতে সেই মহিলা, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, আই এম হাংরি বলছিল মানে শি ওয়াজ হাংরি। বাট দেয়ার ইজ বলেছে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, দেয়ার ওয়াজ নো ফুড ইন হার হাউস, তার বাসায় কোনো খাবার দাবার ছিল না। এবার শি বলছে নাও, বলছে আপনি কি এখন হচ্ছে আমাকে খাবার দিবেন? তো বলছে যে শি, নাও থাকলে দেন হবে আস্কড হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বলছিলাম তোমাদেরকে যে তুমি যেহেতু বর্ণনা করবা, এটা শ্রুতিমধুর করার জন্য আমরা অনেক সময় বলে থাকি যে তারপর সে এটা বলল। তো এই তারপর বোঝাতে, এবং মানে সেই প্রশ্ন করে সে আবার তারপর বলতেছে যে আপনি কি আমার খাবারের ব্যবস্থা করবেন, আমার খাবার এনে দিবেন। কাকে বলছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এখানে বলছে যে ডু ইউ গিভ মি বা উইল ইউ গিভ মি, এটা ছিল উইল দিয়ে, তাই না? সম্ভবত উইল দিয়ে ছিল, রাইট। উইল ইউ গিভ মি সামথিং টু ইট, আপনি কিছু খেতে যাবেন, আপনি কিছু খেতে দিবেন। এখন অবশ্যই অক্সিলারি দিয়ে প্রশ্ন হলে ইফ বা হোয়েদার হবে। ইউ বলতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, তার প্রোনাউন হি। উইল থাকলে উড হবে। গিভ মি বলতে ওই মহিলা হার সামথিং টু ইট। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছিল যে আপনি বাসায় চলে যান। তো এটা ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত টু হয়, এটা কিন্তু আদেশ করেনি, জাস্ট সাধারণভাবে বলছে। আমরা টোল্ড বলতে পারি টু গো ব্যাক হোম, যে তুমি বাসায় যাও, আমি খাবার নিয়ে আসতেছি। সে আরো বলছে হি অ্যাডেড দ্যাট, আমরা জানি
পরপর একই ব্যক্তি একাধিক বাক্য বললে আমরা দ্বিতীয় বাক্যে অ্যাডেড দ্যাট ইউজ করতে পারি। বলছে, এখানে বলছিল যে আই অ্যাম কামিং। আই অ্যাম বলতে এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মানে হি ওয়াজ গোয়িং উইথ ফুড অ্যান্ড মানি ফর ইউ বলতে আসলে মহিলা অর্থাৎ হার। তো আশা করি তোমরা বুঝছো এবং এটার মাধ্যমে আমাদের ন্যারেশনের ক্লাসটা শেষ হতে যাচ্ছে। তোমরা যারা ক্লাসে ছিলে সকলকে ধন্যবাদ। তোমাদের সবার প্রতি শুভকামনা রইল। আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।